নমস্কার। আদর্শ সাধু স্বামী ইজ্জানন্দ এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। স্বামী নিয়তাত্মানন্দ মহারাজ স্মৃতিচারণ করেছেন পূজনীয় স্বামী ইজ্জানন্দ মহারাজের। স্বামী ইজ্জানন্দ মহারাজ গুয়াহাটি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ছিলেন। মহারাজ সব কিছুর মধ্যেই ভগবানের উপস্থিতি অনুভব করতেন। আগের পর্বে তার জীবনের কয়েকটি স্মরণীয় ঘটনা আমরা আলোচনা করেছি। আজ পরিবেশিত হচ্ছে দ্বিতীয় পর্ব। একবার এক নবীন সন্ন্যাসী প্রায় 2.5 বছর ধরে ইজ্জানন্দ মহারাজকে না জানিয়ে বেলুর মঠ কর্তৃপক্ষের কাছে 6 মাস কাল উত্তরকাশীর কুঠিয়াতে একান্তভাবে সাধন ভজনের জন্যে প্রার্থনা করে আবেদন করেছিলেন। বেলুর মঠ কর্তৃপক্ষ প্রতিবারই তপস্যার আবেদনপত্রের উত্তরে জানালেন, কিছুকাল তুমি অপেক্ষা করো, সময় আমরা জানাবো। অবশেষে মহারাজের কাছে বেলুর মঠের পক্ষ থেকে ওই সন্ন্যাসীর উদ্দেশ্যে অনুমোদনসূচক সম্মতিপত্র এলো। মহারাজ ওই চিঠি পেয়ে শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজার পরদিন গম্ভীরভাবে তাকে ডেকে বললেন, তুমি তো আমাকে তপস্যার ব্যাপারে কিছুই আগে জানাওনি। পরদিন মহারাজ বেলুর মঠ কর্তৃপক্ষকে উক্ত চিঠির উত্তরে জানালেন, তপস্যার 6 মাসের জন্যে আবেদনকারী সন্ন্যাসীকে বিনা শর্তে, অর্থাৎ তার কাজের জায়গায় কোনো সাধু কর্মীর বিনা পরিবর্তেই তার তপস্যার কল্যাণার্থে সম্মতি জানিয়ে রাজি হলাম। ওই চিঠি পূজনীয় মহারাজ নবীন সন্ন্যাসীকে দেখালেন এবং শ্রী শ্রী ঠাকুরের সাধারণ উৎসবের পরই তপস্যায় রওনা হওয়ার সব ব্যবস্থা করে দিলেন। এরাই হচ্ছেন আদর্শ সাধু, যারা সম্পূর্ণভাবে নিরভিমানী। নবীন সন্ন্যাসী তিনি ইজ্জানন্দ মহারাজকে কিছু না জানিয়ে সমানে বেলুর মঠ কর্তৃপক্ষকে জানাচ্ছেন যে 6 মাস ধরে উত্তরকাশীতে তিনি তপস্যা করবেন। শেষে বেলুর মঠ কর্তৃপক্ষ যখন সম্মতি দিলেন, তখন ইজ্জানন্দ মহারাজ জানতে পারলেন, এবং কোনো ভৎসনা করা নয়, শুধু তিনি বলেছিলেন, তুমি তো আমাকে তপস্যার ব্যাপারে কিছুই আগে জানাওনি। তিনি সম্মতি দিয়েছিলেন যে ঠাকুরের জন্মতিথির পর দিনই তুমি চলে যাবে তপস্যায়, এবং বিনা শর্তে, অর্থাৎ সেই সাধুর পরিবর্তে অন্য কোনো সাধুকর্মীও তিনি চাইলেন না, অর্থাৎ তার কাজ তিনিই দেখে নেবেন, এবং তাকে পাঠিয়ে দিলেন 6 মাসের জন্যে উত্তরকাশীতে তপস্যায়। ত্যাগ, তপস্যা ও শরণাগতি প্রত্যেক সাধুর সাধন জীবনের অঙ্গ। এইগুলিই আমাদের সংঘ জীবনের অমূল্য সম্পদ। শত কাজকর্মের মধ্যেও মহারাজ এইভাবেই সাধু ব্রহ্মচারীদের তপস্যার সুযোগ করে দিয়ে সংঘের উপযুক্ত সাধু হতে সহায়তা করতেন। মহারাজ কোনোদিন কাউকে সেবা করার সুযোগ দেননি। কোনো ব্রহ্মচারী ওর নিজস্ব কাজ করতে গেলে বলতেন, আমি শ্রীরামকৃষ্ণের চাকর, তোমরাও তারই চাকর, আমার নও। তিনি এমনই ছিলেন স্বনির্ভরশীল। ছত্রীবাড়ি রামকৃষ্ণ মিশনে পলিক্লিনিক আরম্ভ করার পর মহারাজের সে কি আনন্দ এখানে দরিদ্র নারায়ণের সেবা হবে বলে। মিশনের ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবার একটি সেবা কেন্দ্র শটপুর গ্রামে। ওখানে গাছের নিচে বসে রোগী দেখা হতো। এক কৃষক কিছু জমি দান করার ফলে এখানে একটা স্থায়ী কেন্দ্র খোলা হলো। উদ্বোধনের দিন মহারাজ স্বয়ং সেই কৃষককে পাশে বসিয়ে মালা এবং গামছার দ্বারা অভ্যর্থনা করে কৃষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আশ্রমের ছাত্রাবাসের 30টি আদিবাসী ছাত্রের চরিত্র গঠন, লেখাপড়া, গান চর্চা ইত্যাদির প্রতি মহারাজের প্রখর দৃষ্টি ছিল। একবার ছেলেদের গরমের ছুটিতে বাড়ি যাওয়ার পূর্বে ডাক্তার তাদের স্বাস্থ্য পরীক্ষা করে যখন বললেন এরা সকলে সুস্থ আছে, তখন মহারাজের কি আনন্দ।
একজন ভক্তকে ডেকে বলেন, আমার 30 জন নারায়ণকে ডাক্তার দেখে সুস্থ বলে গেছেন, আমি নিশ্চিন্ত। ছাত্রদের মধ্যেও সেই নারায়ণকেই তিনি দেখছেন এবং নারায়ণ জ্ঞানে সবাইকে সেবা করছেন। একবার মহারাজ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। জনৈক মহারাজের ব্যবস্থাপনায় তাকে মানিগাঁও রেলওয়ে হসপিটালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। অসুস্থ অবস্থাতেও তিনি ডাক্তার নার্সদের খোঁজখবর নিতেন এবং খাওয়া হলো কিনা জিজ্ঞাসা করতেন। মহারাজের মাথার দিকে জানলার পাশে দেবদারু গাছের সারি ছিল। একদিন নার্সদের উদ্দেশ্যে বললেন, জানেন, প্রতিদিন সকালে পাখির কাকলিতে ঘুম ভেঙে যায়। মনে হয় যেন পাখিগুলো বলছে, ওঠো, জপ করো, ধ্যান করো। পরের দিন আবার আমরা আলোচনা করব। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা